চলো আজকে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা দেখেই বুঝতে পারছো যে আজকের পড়ানোর টপিকটা কি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিরিয়ডিক টেবিল অফ দি এলিমেন্ট ইন পিকচার। এই পিকচারে যে সমস্ত জিনিস, এটা হচ্ছে কি বলা হয় পিরিয়ডিক টেবিল, মানে কি পর্যায় সারণী। ঠিক আছে, এই পর্যায় সারণী সম্পর্কে আমরা আমরা আজকের পড়ব। এই পর্যায় সারণী সম্পর্কে আমরা অনেক দিন আগে পড়েছি সেই মাধ্যমিকে। হ্যাঁ, মনে থাকতো না এইসব বিষয়। তো আজকের সেই পর্যায় সারণী নিয়ে আমরা আলোচনা করব। এটা কেমিস্ট্রির একটা অংশ। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই কেমিস্ট্রিতে বা রসায়নবিদ্যাতে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবং রসায়ন যে বিজ্ঞান কেমিস্ট্রির ডেভেলপমেন্টের উন্নতির সাথে সাথে কি হচ্ছে, মৌল, নতুন নতুন মৌল আবিষ্কার হচ্ছে। যত উন্নত হচ্ছে, যত কেমিস্ট্রির গবেষণা বা কেমিস্ট্রি মানে নিয়ে আলোচনা যত বেশি বৃদ্ধি পাচ্ছে বা যত উন্নতি ঘটছে, তত কি হচ্ছে, নতুন নতুন মৌল আবিষ্কার হচ্ছে। ঠিক আছে, এবারে ভাই বলছে যে এত মৌল কোথায় রাখবো, কিভাবে, মানুষ তো পাগল হয়ে যাবে এই মৌলগুলোর ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে কোনো কনসেপ্ট তৈরি হবে না, বা এই এত মৌল কিভাবে মানে রাখলে কি হবে, একটা বৈশিষ্ট্য যুক্ত, মানে বৈশিষ্ট্য না, কিভাবে রাখলে মানে সুবিধা হবে আর কি। বিজ্ঞানীরা গবেষণা করছে। যেমন আমরা বই কি করি, বইয়ের একটা স্টেজ করি যে এইগুলো অঙ্কের বই, এগুলো ভূগোলের বই, এটা হচ্ছে বিজ্ঞানের বই। এরকম ভাবে আমরা করি যাতে সাজিয়ে রাখি, যাতে আমাদের সুবিধা হয় ওখান থেকে কালেকশন করতে। তো ঠিক সেরকম এই যে রসায়নের যে সমস্ত এলিমেন্ট বা মৌলগুলো আবিষ্কার হচ্ছে, এই মৌলগুলো তাদের যে তাদের মানে পরীক্ষা করে দেখা গেল যে তাদের কিছু ভৌত রাসায়নিক ধর্ম আছে, সেগুলো জানা গেল। ঠিক আছে, যে কিছু কিছু মৌল যেগুলো দেখতে পাচ্ছি যে এই মৌলগুলো সেম বৈশিষ্ট্য। ঠিক আছে, মানে প্রকৃতিতে অবস্থিত যে ধরনের মৌল, যত মৌল পাওয়া গেছে তাদের বৈশিষ্ট্য, মানে বৈশিষ্ট্য মানে কি রাসায়নিক এবং ভৌত যে বৈশিষ্ট্য, এই রাসায়নিক এবং ভৌত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ মানে পর্যবেক্ষণ জানার পরে দেখা গেল কিছু কিছু মৌল বৈশিষ্ট্য এক, মানে তাদের মধ্যে সেম বৈশিষ্ট্য দেখা গেছে। ঠিক আছে, যেমন ধরো এখানে, ওকে, এখানে ধরো আমাদের অনেক যে কজন ব্যক্তি আছে, এই ব্যক্তিগুলোর মধ্যে সবাই বৈশিষ্ট্য সেম না, সবাই মেন্টালিটি সমান না, আলাদা আলাদা মেন্টালিটি। তো আলাদা মেন্টালিটি হলে তারা কি আর এই ঘরে বসতে পারবে? এই যে রো, একটা রো আছে, দেখো আমার এখানে এই যে আমরা স্ক্রিন শেয়ার হচ্ছে, স্ক্রিনের মধ্যে দেখো এটা একটা রো, এই সরি এটা এগুলো এগুলো রো: সহেলি, সুনন্দা, অনামিকা, সৌরভী, সৌরভী না সৌরভ, সৌরভ, সুমন, দেবাশিস, আর এদিকে আছে ডালিয়া, টেন্স আদার এন্ড হচ্ছে স্মার্ট স্টাডি। তো এগুলো এক একটা রোতে এক একটা, মানে এদের আমাদের মধ্যে বৈশিষ্ট্য সেম। ঠিক আছে, ধরো সোহেলি, সুনন্দা, অনামিকা, এগুলো বৈশিষ্ট্য। এবারে বলছি যে ভাই, যে মৌলগুলো পাওয়া গেল, এই মৌলগুলোর মধ্যে যাদের বৈশিষ্ট্য সেম দেখা গেল বা জানা যাওয়ার পরে তাদেরকে একটা গ্রুপে রেখে দেওয়া হলো, বলছে ভাই তোরা এই গ্রুপে থাক, তোদের বৈশিষ্ট্য সেম। যেমন গ্রুপ মানে কি, উপর থেকে নিচে যেটা লম্বালম্বি সেটাকে বলা হয় গ্রুপ, উলম্বভাবে অবস্থিত মৌলগুলোকে বলা হয় গ্রুপ, অনুভূমিকভাবে বিস্তৃত সংখ্যাগুলোকে ইয়েগুলোকে অঞ্চলগুলোকে বলা হয় মানে পিরিয়ড। তো যাই হোক আর কি, এই রাসায়নিক মৌলগুলো কি হচ্ছে, রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে, মানে তাদের মিলের উপর ভিত্তি করে, ঠিক আছে, সাজানোর চেষ্টা করেছে বিজ্ঞানীরা, বিভিন্নভাবে সাজিয়েছে। তারা 50টা মৌল পাওয়া গেল, এবার 50টা মৌল আবিষ্কার করে দিল যে এদের এদের বৈশিষ্ট্য সেম, চলো এদের এই ঘরে রেখে দিই। ঠিক আছে, এই ঘরে রেখে দিই যাতে সুবিধা হয়। ওকে, বোঝা গেল? তো এর উপর ভিত্তি করে অক্টাভ বলে একজন বিজ্ঞানী, অক্টাভ কে, অক্টাভ অক্টাভ মানে অষ্টক সূত্র প্রবর্তন করে। ঠিক আছে, মানে সরি,
অক্টাভ না, নিউল্যান্ড অক্টাভ সূত্র বা অষ্টক সূত্র প্রবর্তন করে নিউল্যান্ড। ঠিক আছে, নিউল্যান্ড এবং একজন ব্যক্তি কত সালে, 1864 সালে। ঠিক আছে, 1864 সালে তিনি কি করলেন, যে মৌলগুলো পাওয়া গেল সেই মৌলগুলোর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে বা পরীক্ষা করে দেখলেন যে মৌলগুলো পারমাণবিক গুরুত্ব, ঠিক আছে, পারমাণবিক গুরুত্ব মানে পারমাণবিক গুরুত্ব স্যার আপনি কি লেখাচ্ছেন না এমনি জাস্ট বলছেন? বলছি, তারপর লিখে পড়ে। আচ্ছা। ঠিক আছে, নিউল্যান্ড কি করলো, নিউল্যান্ড 1864 সালে যে মৌলগুলো মানে মৌলগুলো যেগুলো পাওয়া গেছে তাদের পরীক্ষা নিরীক্ষা করে 1864 সালে তিনি পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে এবং মৌলগুলি ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুযায়ী, পারমাণবিক ওজন অনুযায়ী তাদেরকে সাজিয়েছে। হয়েছে, এবং সাজিয়ে তিনি যে একটা ছক দিয়েছেন সেটাকে বলা হয় অক্টাভ ল। ঠিক আছে, তিনি বলছেন যে একটা মৌল মানে 1 থেকে 8 পর্যন্ত মৌল রাখার পরে দেখছে পরবর্তী মৌল আবার রিপিটেশন হচ্ছে, মানে সেম সাদৃশ্য দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে প্রতি অষ্টম মৌলে তাদের যে ধর্ম সেটা পুনরায় ফিরে আসছে। কিরকম, সেই আগে আমি সেই নাম্বার সিস্টেমে অঙ্ক করছিলাম না, কিরকম অঙ্ক করছিলাম নাম্বার সিস্টেমে, সেই বলা হচ্ছিল যে 2 এর মানে ডিভিজিবল বাই 2, 2 দিয়ে ডিভিজিবল হলে কি হচ্ছে, 2 দুগুণে 2 1 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 লাস্টে 6। ঠিক আছে, আবার 16 দুগুণে 32, মানে রিপিটেশন হচ্ছে। তো এরকম বলছে প্রতি অষ্টম মৌলে আবার এই মৌলগুলোর যে সাদৃশ্য পুনরাবৃত্তি হয়, এটাকে তিনি অষ্টক ল বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, তো ওই অষ্টক লটা কি দেখো, এটা ডিবোনিয়ার টায়ার ল, নিউল্যান্ডের অক্টাভ ল। নিউল্যান্ডের অক্টাভ ল কি বলছে, বলছে যে প্রতি অষ্টম মৌলে তাদের বৈশিষ্ট্য, মৌলগুলির বৈশিষ্ট্য মানে সেম হয় আর কি, পুনরাবৃত্তি ঘটে। যেমন ধরো এই হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, ক্যালসিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, এটা আসার পরে দেখো 1 2 3 4 5 6 7। ওকে, 2 4 6 7। ঠিক আছে, 7টা হয়ে যাওয়ার পর প্রতি অষ্টম মৌল, যে এটা তো অষ্টম মৌল, আবার তাদের পুনরাবৃত্তি করছে, মানে মানে পুনরাবৃত্তি মানে কি, অষ্টম মৌল থেকে আবার পুনরায় তাদের যে ধর্ম সেটা সেম হচ্ছে। এটাকে নিউল্যান্ড অক্টাভ ল বলে উল্লেখ করেছে। ঠিক আছে, চলো লেখো, এটা একটু লেখো, আমি আসছি 2 মিনিট, নিজের মতো করে লেখো। সালটা 1864। না, আমি কিছু শুনতে পাচ্ছি না, কিছু কি বলছেন? না সুনন্দাদি? না কিছু আচ্ছা বলেনি। আচ্ছা আচ্ছা, কিছুই আমি যেন শুনতে পাচ্ছি না। স্যার নেই তো, একটু কোথায় গিয়েছে।
হয়েছে? লেখা হয়ে গেছে? বলো, দেখো, হ্যালো, লেখা হয়ে গেছে? কি লিখতে বলেছেন? হ্যাঁ, কি লিখতে বললেন? কিছুই শুনতে পেলাম না। ওই স্যার পেজটা দেখান, পেজটা দেখান। লেখো, নিউল্যান্ডের অক্টাব্লো। লেখো 1864 সালে নিউল্যান্ড বিভিন্ন মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুযায়ী, প্রথম থেকে স্যার বলুন। আচ্ছা, 1864 সালে নিউল্যান্ড বিভিন্ন মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুসারে সাজিয়ে দেখেন যে পারমাণবিক ওজন অনুসারে সাজিয়ে দেখেন যে কোন নির্দিষ্ট মৌলের সঙ্গে তার পরের অষ্টম মৌলের ধর্মের মিল রয়েছে। অষ্টম মৌলের সঙ্গে ধর্মের মিল রয়েছে। অর্থাৎ প্রতি অষ্টম মৌলে ধর্মের পুনরাবৃত্তি হয়। স্যার আরেকবার বলবেন? প্রতি অষ্টম মৌলে ধর্মের পুনরাবৃত্তি হয়। যেমন দুই একটা এরকম লিখে নাও, হাইড্রোজেন হবে না, এটা লিথিয়াম হবে, নিউল্যান্ডের অক্টাব্লো। হ্যাঁ, হাইড্রোজেন, লিথিয়ামের সঙ্গে কি সোডিয়ামের? হ্যাঁ এরকম লেখো, হাইড্রোজেন, লিথিয়াম, এরকম হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, আছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, আবার ফিরে আবার পুনরায় বৃদ্ধি হচ্ছে লোহা লোহা। এই লিস্টটা পুরো লিখে নেবো? না না, অত লিখলে পাগল হয়ে যাবে। একটা লেখো, একটা এই লিথিয়াম থেকে লেখো, হিলিয়াম থেকে লেখো। এই হিলিয়াম না, এটা হাইড্রোজেন তো। ঠিক আছে, হয়েছে? স্যার বি ফর বোরন। হ্যাঁ, বোরনের সঙ্গে অ্যালুমিনিয়াম। মানে সব লিখতে হবে না, এগুলো জাস্ট এখান থেকে দুটো লিখে নাও, বোরনের সঙ্গে অ্যালুমিনিয়াম। আচ্ছা, এরপরে মেন্ডেলিভ। এরপরে যিনি আসছেন মেন্ডেলিভ, কত সালে? 1869 সালে। ঠিক আছে, অর্থাৎ 1869 সালে মেন্ডেলিভ, ইনি ছিলেন একজন রাশিয়ার বিজ্ঞানী। ঠিক আছে,
তো মেন্ডেলিভ কি করলেন, এবং সঙ্গে ছিলেন লোথার মেয়ার। ঠিক আছে। আর পেজটা দেখান, হ্যাঁ, বলি পেজটা দেখান। কি পেজ দেখাবো? ও যে মেন্ডেলিফের পেজটা পড়াচ্ছেন না? ও আচ্ছা, হ্যাঁ দেখো, এবার বলি তারপরে মেন্ডেলিভ দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে মেন্ডেলিভের, মানে মেন্ডেলিভ কত হলে 1869 সালে কি হয়, তিনি একটা পিরিয়ডিক টেবিল দেন। সঙ্গে কে ছিলেন? লোথার মেয়ার। ঠিক আছে। ইনি কি করলেন যে, আচ্ছা তার আগে মেন্ডেলিভটা আসার আগে আমি করি, ডোবানিয়ারটা বলে দিই। ডোবানিয়ার, দেখো ডোবানিয়ারের মানে ডোবানিয়ারের মডেলটা আমাদের পড়তে হবে। ডোবানিয়ার তো সবার আগে স্যার, 1817। 1817 সালে ডোবানিয়ারটা আগে করতে হবে, তারপরে মেন্ডেলিভ আসবো। ডোবানিয়ার প্রথম লেখো। আচ্ছা যদি বলা হয়, বলতো যে নিউল্যান্ডের অক্টাভ ল এর প্রথম মৌলের নাম কি? হাইড্রোজেন। হাইড্রোজেন, লিখে নাও। নিউল্যান্ডের অক্টাভ ল এর প্রথম মৌল হাইড্রোজেন। এবং লাস্ট মৌল কি? লাস্ট মৌল কি? লেখো লাস্ট মৌল। এসি মানে কি? এসি মানে কি? এসি টানা। লেখো লাস্ট মৌল থোরিয়াম। লাস্ট মৌল থোরিয়াম। আচ্ছা কতগুলো মৌল ছিল? অক্টাভ, যে নিউল্যান্ডের অক্টাভ ল দিয়েছিল, কতগুলো মৌল ছিল লিখে নাও। টোটাল নাম্বার অফ এলিমেন্ট 62টা। টোটাল নাম্বার অফ এলিমেন্ট কত? 62। 64 স্যার, না 62 স্যার? কি বলছো? বলো। স্যার 62 না 64? 62। স্যার বলো। বলছি আমাদের কি পুরো টেবিলটা কি জেনে রাখতে হবে? না না, পুরো টেবিল স্যার এটাও আমার কোশ্চেন যে মেন্ডেলিভ হওয়া যাই হোক, পিরিয়ডিক টেবিলটা কি পুরোটা মুখস্থ করতে হয়? আমি না তো একটাও পারি না। না না, মুখস্থ লাগবে না। সহজ আমি বলে দিচ্ছি, এটা মানে একটু করলে হয়ে যাবে। আমি সহজভাবে বলে দিচ্ছি, ঠিক আছে? এগুলো করলেই হয়ে যাবে। দাঁড়াও বলে দিচ্ছি। আর এবার ডোবানিয়ার পয়েন্ট করবো তো? এবার ডোবানিয়ার পয়েন্ট করো। দেখো ডোবানিয়ার এর টেবিলটা দেখতে হবে কি বলছে। এটা ডোবানিয়ার। দেখো ডোবানিয়ার কি করলো, কত সালে থিওরি দেন? 1817। 1817। 17। চলো লেখো ডোবানিয়ার 1817 সালে এলিমেন্টগুলি তাদের অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে, এলিমেন্টগুলিকে তাদের অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে ট্রায়াড মডেল উপস্থাপন করেন। ট্রায়াড মডেল উপস্থাপন করেন। দেখো এইটা হচ্ছে ডিবোনিয়ারের ট্রায়াড মডেল। মানে তিনি বলছেন যে প্রতি তিনটে যে মৌল থাকে, ঠিক আছে, এই তিনটে মৌল মানে প্রথম মানে মানে তিনি যে ট্রায়াড মডেলটা দিয়েছিলেন, এরকম টোটাল মোটামুটি 3-4টে ট্রায়াড মডেল দিয়েছেন। তিনি লক্ষ্য করলেন যে প্রথম আর দ্বিতীয় যে মৌল আছে,
প্রথম আর তৃতীয় যে মৌল আছে, ট্রায়াড মডেল মানে কি, প্রথম আর তৃতীয় মানে তিনটে মৌল, একটা দুটো তিনটে মৌল, এই তিনটে মৌলের এই অ্যাটমিক মাস, ঠিক আছে, প্রথম আর দ্বিতীয়টা, প্রথম এবং লাস্টেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় মৌল। ঠিক আছে, এবং তাদের একই একটু ধরনের, প্রথম থেকে বলবেন হ্যাঁ, ডোবানিয়া, কি লিখবো যে ট্রায়াড, ওটা লিখবো ট্রায়াড মডেল বলে লিখবো? বলছি হ্যাঁ, লেখার সময় বলছি, একটু বলে দিই। দেখো, ডোবানিয়ার ট্রায়াড মডেল এর মেন বিষয়বস্তু কি, তিনি এই এলিমেন্টগুলিকে, দেখো এখানে লেখা আছে এলিমেন্ট, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, তারপর ক্যালসিয়াম, স্ট্রোনিয়াম আর বেরিলিয়াম। স্যার আপনি একবার ক্লাস নিয়েছিলেন না, বলেছেন যে 5টা স্টেট আছে, সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা, আর একটা 5 নাম্বারটা কি বলেছিলেন? ওই তো বোস আইনস্টাইন স্টেট, ও আইনস্টাইন। সত্যেন্দ্রনাথ বোস আইনস্টাইন স্টেট। আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, তো দেখো এখানে তিনি ডিবোনিয়ার কি বলছেন যে যে একই ধরনের কেমিক্যাল প্রপার্টিজ রয়েছে, মানে এই ক্যালসিয়াম, বেরিলিয়াম এবং সরি, এটা হচ্ছে বিআর থেকে কি হয় গো, বিআর হচ্ছে ব্রোমিন মনে হয়। ব্রোমিন, বিআর, ক্লোরিন ব্রোমিন এখানে পাবো, ক্লোরিন ব্রোমিন, বিআর হচ্ছে ব্রোমিন, হ্যাঁ ব্রোমিন। দেখো ব্রোমিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই তিনটের এলিমেন্টের অ্যাটমিক মাস সেম, মানে তাদের বৈশিষ্ট্য সেম, অর্থাৎ তাদের সেম কেমিক্যাল প্রপার্টিস সেম, ঠিক আছে। এবং তিনি দেখলেন যে প্রথম মৌল আর তৃতীয় মৌল, এই দুটো মৌলের যোগফলকে যদি 2 দিয়ে ভাগ করি সেটা পাবো দ্বিতীয় মৌলের অ্যাটমিক মাস, ঠিক আছে। এটাই তিনি ফার্স্ট ট্রায়াড দেন। এরকম অনেকগুলো মৌল খুঁজেন, বলছে ভাই কি কি মৌল দেখো তো, যে মৌলগুলোর অ্যাটমিক মাস যোগ করে, ঠিক আছে, যদি 2 দিয়ে ভাগ করি সেটা হচ্ছে মাঝখানের মৌল পাবো, মানে দ্বিতীয় মৌল পাবো। তাহলে এইগুলোকে আমি একটা ঘরে রেখে দিচ্ছি, মানে এই ঘরে রেখে দিচ্ছি, এটা তার ফার্স্ট ট্রায়াড, অর্থাৎ এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা তার ফার্স্ট ট্রায়াড। বা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, মানে এবার এইরকম তিনি তিনটে করে মৌলগুলিকে একই জায়গায় রেখে, একটা টেবিলে রেখে তিনি মডেল উপস্থাপন করেন, যেটাকে বলে ট্রায়াড মডেল। ঠিক আছে, এবার চলো লিখো ডিবোনিয়ার ট্রায়াড মডেল, হেডিং করো। তার ফার্স্ট ট্রায়াড ছিল, লেখো তার প্রথম ট্রায়াড হলো, লেখো 1 নম্বর দিয়ে লেখো লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম। ঠিক আছে, তারপর লেখো তিনি মৌলগুলিকে অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে, অ্যাটমিক মাস বা ওয়েটের উপর ভিত্তি করে তত্ত্ব উপস্থাপন করে। তত্ত্ব ঠিক না, মডেল উপস্থাপন করে। দ্বিতীয় লাইনটা বলো না আমার। ওটা তো লিখিয়েছেন স্যার, যে অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে ট্রায়াড মডেল উপস্থাপন করেন। আচ্ছা লিখেছি, তাহলে কি বললাম, ও দ্বিতীয় পয়েন্টটা কি বলেছি মনে নেই তো, বলে দাও। বলো, কি বলবো? আরে বলে দাও সেকেন্ড মডেল বললাম। সেকেন্ড ট্রায়াড মডেল? না যেটা আমি বললাম এক্ষুনি ওটা বলে দাও। কিছুই তো বলেননি। ফার্স্ট ট্রায়াড মডেল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটাই তো বললেন। তারপর আর কি বলি,
তারপরে তো ওটাই বলেছিলেন, প্রথমে তো লিখিয়ে দিয়েছে, সবাই তো লিখে নিয়েছে ওইটা, যে এলিমেন্ট গুলিকে অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে ট্রায়াড মডেল উপস্থাপন করেন। আচ্ছা, এবার দেখো তার প্রথম টায়ার তাহলে কি কি হলো, এলিমেন্ট গুলো লেখো। এলিমেন্ট গুলো কি কি পেলাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। অ্যাটমিক ওয়েট, লিথিয়ামের অ্যাটমিক ওয়েট কত, 7। সোডিয়ামের অ্যাটমিক ওয়েট কত, 23। পটাশিয়ামে 39। 39। ঠিক আছে, তাহলে এই এই সোডিয়ামের অ্যাটমিক নাম্বারটা 23 কি করে এলো, দেখো 7 আর 29 যোগ করো, ঠিক আছে, 6 হাতে থেকে 46, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 23। এই 23টা হচ্ছে এই মাঝখানের এলিমেন্টের অ্যাটমিক নাম, অ্যাটমিক ওয়েট। তাহলে এটা একটা ট্রায়াড, তিনটে মৌলকে নিয়ে তৈরি হলো একটা ট্রায়াড, এটাকে বলে ফার্স্ট ট্রায়াড। ঠিক আছে, TRI, এটা ফার্স্ট ট্রায়াড। সেকেন্ড ট্রায়াড সেম, সেকেন্ড ট্রায়াডটা এরকম, তিনি তিনটে মৌলকে বেছেছেন, ক্যালসিয়াম, স্টোনিয়াম, বেরিয়াম। ক্যালসিয়াম, স্টোনিয়াম, বেরিয়াম, এই তিনটে মৌলকে তিনি সেকেন্ড ট্রায়াডের মধ্যে, বেরিয়াম না বেরিলিয়াম? বেরিয়াম। ঠিক আছে, এই এলিমেন্ট গুলোর অ্যাটমিক ওয়েট কত, ক্যালসিয়ামের 40, এটার 137, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটা হচ্ছে স্টোনিয়াম অ্যাটমিক মাস। ঠিক আছে, এরকম ভাবে তিনি তার ট্রায়াড মডেল উপস্থাপন করেন। ঠিক আছে, অর্থাৎ প্রথম এবং তৃতীয় মৌলের অ্যাটমিক মাসের যে গড়, সেটা হচ্ছে দ্বিতীয় মৌলের মাস। স্যার একটা কথা জিজ্ঞাসা করি, বলছি এই ফার্স্ট ট্রায়াড মডেলটা, ওটা যে এলিমেন্টগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ওটা কি ফিক্সড? ওটা কি ফার্স্ট ট্রায়াড মডেলেই হবে? ওটা কি সেকেন্ড ট্রায়াড মডেলে না, হবে? হ্যাঁ, এটাই ফিক্সড। তিনি এই মানে এটা কেন ফিক্সড আমি সেটাই বুঝতে পারছি না। সেকেন্ডে এই মৌলগুলো, এগুলো মানে একই তো মেথড, মৌলগুলো আলাদা কেন? এটা তিনি প্রথম উপস্থাপন করেন, প্রথম আবিষ্কার করেন। স্যার তার মানে ওই তিনটে এলিমেন্ট নিয়ে উনি ফার্স্ট ট্রায়ালটা করেছিলেন নাকি? হ্যাঁ, এই তিনটে নিয়ে তিনি প্রথম, মানে দেখো তোমার কাছে অনেকগুলো অপশন আছে, তোমাকে আমি অনেকগুলো অঙ্ক করতে দিলাম, ভাই এটা করো, এটা করো, এটা করো, তুমি কি করলে ভাই, তুমি প্রথমে এই তিনটে করলে, সহজ অঙ্ক। ও খুঁজে পেয়েছি এই তিনটে, যে ভাই মিল পেয়ে গেছি, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই সেকেন্ডটা পাচ্ছি, তার মানে চলো এটাকে একটা রেখে দিই, একটা জায়গায় রেখে দিই, এদের কেমিক্যাল প্রপার্টি সেম, এটাকে তিনি ফার্স্ট ট্রায়াড বলেছেন। তারপর বলছে ভাই তাহলে এতগুলো মৌল আছে, তাহলে এদের এরকম কি সবই হচ্ছে, চলো দেখি তো। বাকি মৌলগুলো খুঁজলো, তাদের অ্যাটমিক মাস সব যোগ করছে, প্রথম আর দ্বিতীয় যোগ করে যখন এই তৃতীয়টা পেয়ে যাচ্ছে, তৃতীয়, তাহলে দেখতে এটা একটা গ্রুপ ট্রায়াড, এটা হচ্ছে ফার্স্ট ট্রায়াড, এটা সেকেন্ড ট্রায়াড। বুঝতে পেরেছো কি বললাম? হ্যালো, এবার থার্ড ট্রায়াড রয়েছে সাহেলি।
বুঝতে পারনি? হ্যাঁ, কি বুঝলে? ওই যে প্রথম যে মৌলগুলো পেয়েছে সেগুলো নিয়ে একসাথে ফার্স্ট, তারপরে পরের গুলো যে মৌলগুলো পেয়েছে সেগুলো করে সেকেন্ড টায়ার মডেল করেছে। হুম। থার্ড থার্ড ট্রায়াড কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, আয়োডিন। আয়োডিনের সংকেত কি হবে বলো তো? শুধু আই তো। ক্লোরিনের অ্যাটমিক মাস কত? 40 না, 40 না, 40 তো ক্যালসিয়াম। ক্লোরিনের অ্যাটমিক মাস কত? লাগবে না। ঠিক আছে, তো থার্ড ট্রায়াডে তিনি এই তিনটে এলিমেন্ট গুলো রেখেছেন। তোমাদের এই অ্যাটমিক মাস গুলো মুখস্থ করতে হবে না। কোন কোন ফার্স্ট এলিমেন্টে ফার্স্ট ট্রায়াডে কি কি মৌল আছে সেগুলো করলে হবে, সেকেন্ড ট্রায়াডে কি কি মৌল আছে করলে হবে, থার্ড ট্রায়াডে কি কি মৌল আছে করলে হবে। ঠিক আছে, চলো এরপরে আমরা করব ডোবানিয়ার হয়ে গেল, তাই তো? স্যার এই এদের অ্যাটমিক মাস গুলো লেখাবেন না? না, নিউল্যান্ড হয়ে গেছে, অক্টাবলো হয়ে গেছে, এবার চলো মেন্ডেলিভ। ইনি কি তিনটেই ট্রায়াড করেছিলেন? না, এরকম অনেকগুলো ট্রায়াড করেছিল, মোটামুটি 4টের মতো ট্রায়াড করেছিল। ঠিক আছে, 4টে ট্রায়াড হয়েছিল। থার্ড পর্যন্ত করলেই হবে। আচ্ছা, থার্ডটা ফোর্থটা করে দিই। ফোর্থ ট্রায়াড কি লিখেছি? ট্রায়াড বানান কি? TRI। ফোর্থ ট্রায়াডে কি কি মৌল ছিল দেখো? সালফেট। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। হ্যাঁ, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। আমি তো এটা জানি, জানি না ভুল কিনা। না, সালফেন, সেলেনিয়াম, সিলেরিয়াম। তাহলে ভুল জানি, কিংবা কোথাও থেকে মক টেস্ট থেকে আমি লিখেছি নিশ্চয়ই। পড়েছি নিশ্চয়ই, যখন কোথাও না কোথাও থেকে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, দেখো সালফেন, সেলেনিয়াম, সিলেরিয়াম, টুলেরিয়াম, টুলেরিয়াম। লাস্টে কি লিখেছেন ওটা? টি? টুলেরিয়াম, টুলেরিয়াম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে মেন্ডেলিভ। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিভ, ঠিক আছে, মেন্ডেলিভ কি করলেন? 1869 সালে পিরিয়ডিক টেবিলের কনসেপ্ট দেন, এবং পিরিয়ডিক টেবিল কনসেপ্ট দিতে গিয়ে তিনি টোটাল 8টা গ্রুপ, ঠিক আছে, এই যে মৌলগুলো টোটাল খুঁজে পাওয়া হয়েছে সেই মৌলগুলোকে 8টা গ্রুপে ভাগ করে দেন এবং 7টা পর্যায়ে ভাগ করেন। গ্রুপ কোনটা? গ্রুপগুলো হচ্ছে, এগুলোকে বলে গ্রুপ। আচ্ছা, গ্রুপ মানে হচ্ছে এটা উলম্ব,
ওকে, 8টা এরকম গ্রুপে ভাগ করে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16 17। এটা হচ্ছে মোস্টলি করেন আধুনিক পিরিয়ডিক টেবিল, ঠিক আছে। এইটা আধুনিক পিরিয়ডিক টেবিল, সেখানে এটার উপর করলে হবে না, ঠিক আছে। লেখো মেন্ডেলিভ, মেন্ডেলি পয়েন্ট করব। হ্যাঁ মেন্ডেলিভ 1869 সালে পিরিয়ডিক টেবিলের ধারণা দেন। এই টেবিলে 8টি গ্রুপ। সালটা কত বললেন? 69। 1869। হ্যাঁ, 1869। ঠিক আছে, লেখো 1869 সালে মেন্ডেলিভ এবং লোথার মেয়ার মৌলগুলিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে লাইনটা আরেকবার বলুন। মৌলগুলিকে সালে মেন্ডেলিভ এবং লোথার মেয়ার মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে হয়েছে, স্যার কি বললেন? পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে পর্যায় সারণী প্রকাশ করে। হয়েছে, প্যারা চেঞ্জ করে লেখো মেন্ডেলিভ ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে আচ্ছা 1 মিনিট, পর্যায় হেডিং করো, বা যেটা লিখছো ওটার আগে একটু পর্যায় হেডিং করে নাও। পর্যায় কি? পিরিয়ড, যেটাকে বাংলায় বলা হয় পিরিয়ড। এই ভাই ইংলিশে পিরিয়ড বলা, বাহ, বাংলায় বলে পর্যায়। দেখো মেন্ডেলিভ ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়ে মৌলগুলিকে কতগুলি অনুভূমিক হয়েছে, অনুভূমিক স্থানে, অনুভূমিক কি বলবো, অনুভূমিক ভাবে রাখেন যেগুলিকে অনুভূমিক স্থানে রাখেন, যেগুলিকে পর্যায় বা পিরিয়ড বলা হয়। হয়েছে, এর ফলে একই ধর্মের মৌলগুলি মৌলগুলিকে একটি উলম্ব
কলামে রাখেন। তার সেন্টেন্সটা কেমন একটা মতন হলো না, এর ফলে কি ধর্মের? এর ফলে এর ফলে ভুল হয়ে যায়। ওটাই কেমন একটা লাগলো না। হ্যাঁ, প্যারা চেঞ্জ করে লেখো, লেখো একই ধর্মের, এর ফলে না, একই ধর্মের মৌলগুলিকে একটি উলম্ব স্থানে রাখেন। যেগুলিকে গ্রুপ বলা হয়। প্যারা চেঞ্জ করে লেখো, মেন্ডেলিভ তার সারণীকে মেন্ডেলিভের তার সারণীকে 7টি পর্যায়ে ভাগ করেন। হয়েছে? কটা পর্যায়ে আছে তাহলে? 7টি পর্যায়। এই 7টি পর্যায়ে কি কি দেখো, এই অনুভূমিক যেগুলো আছে দেখো, এগুলো হচ্ছে অনুভূমিক। এই হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এগুলো হচ্ছে অনুভূমিক। ওকে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সব অনুভূমিক কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এরকম 7টা। স্যার এটা অনুভূমিক না উলম্ব? না, এটা অনুভূমিক। হ্যাঁ এটা অনুভূমিক। উলম্ব কোনটা? উপর থেকে নিচে দেখো। উপর থেকে নিচে, এটা উলম্ব। ও আমি ভাবলাম উল্টোটা দেখলাম। আচ্ছা, এবারে উলম্ব তাহলে 18টা। হ্যাঁ, লেখো উলম্ব মানে প্রথমে 8টি করেছিলেন মেন্ডেলিভ। লেখো মেন্ডেলিভ পর্যায় সারণীর উলম্ব, পর্যায় সারণীর উলম্ব পংক্তিগুলিকে কিগুলিকে? উলম্ব কি? উলম্ব, এটা কি বাংলায় কি বলে? উলম্ব, তাতে গ্রুপ লিখে দিন না। উলম্ব গ্রুপকে গ্রুপ বলে। উলম্বই বলবেন কেন, গ্রুপগুলিকে কটা গ্রুপে ভাগ করেছেন ডিরেক্ট লিখে দিন। উলম্ব মৌল, বাংলায় বলো তো, বাংলায় কি? উলম্ব কি? উলম্ব স্থানগুলিকে বা উলম্ব পংক্তিগুলি, দেখো পংক্তি, পংক্তি। কি গুলি আমি একটাও বুঝতে পারছি না কি বলে যাচ্ছে। কমতি। স্যার বলতে মেন্ডেলিভ স্যার লাইন, পর্যায় সারণীর বা ইংরেজিতে লাইন। লাইন বলে লাই, লাই, লাইন কে? আচ্ছা, লাইন বলছো? ওরা তো বললো লাইন। শাড়ি বলে ভাষাটা বেশি ভালো লাগে। শাড়ি বললে ভালো হবে। হ্যাঁ, ঠিক বলেছো, শাড়ি। শাড়িতে বলে একদম ঠিক, উলম্ব শাড়ি। উলম্ব শাড়িগুলিকে দেখো, উলম্ব শাড়ি বা পাতি বাংলা ভাষায়, উলম্ব শাড়িগুলিকে হয়েছে গ্রুপ বলে। মেন্ডেলিভ যে পর্যায় সারণী দিয়েছিল না, মেন্ডেলিভ প্রথমে 1800, মেন্ডেলিভ যে পর্যায় সারণী দিয়েছিল সেখানে লেখো গ্রুপ সংখ্যা ছিল 8টি। 8টি না 9টি? হ্যাঁ, 8টি প্রথমে ছিল, প্রথমে 8টি। তারপরে যখন নোবেল গ্যাস আবিষ্কার হলো, মানে যখন নোবেল গ্যাস হলো, তারপরে আরেকটা অ্যাড করা হয়, ঠিক আছে? তারপরে আরো একটা অ্যাড হয়ে গেল 9টি। তারপরে প্যারা চেঞ্জ করে লেখো, তাহলে 8টি হয়েছে। একবার বলুন, তিনি যে পর্যায় সারণী দিয়েছিলেন তাতে গ্রুপ সংখ্যা, তাই তো? মোটামুটি 7টি পর্যায় আর 8টি গ্রুপ।
ঠিক আছে, বলো কি বেশ বলছিলাম। হ্যাঁ, প্রথমে প্রথমে ওই 8টি লেখো। প্রথমে মানে মেন্ডেলিফের পর্যায় সারণীর গ্রুপ সংখ্যা ছিল 8টি। পরে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের পর, লেখো, নিষ্ক্রিয় গ্যাসগুলি আবিষ্কারের পর বর্তমানে পর্যায় সারণী তে গ্রুপ সংখ্যা হয় 9টি। ঠিক আছে, গ্রুপ সংখ্যা হয় 9টি। ঠিক আছে, দেখো এখানে গ্রুপগুলো কোনটা, এটা দেখো একটা গ্রুপ অ্যালকালি মেটাল গ্রুপ, অ্যালকালি আর্থ মেটাল গ্রুপ। তাহলে একটা গ্রুপ হলো, দুটো গ্রুপ হলো। এটা হচ্ছে ট্রানজিশনাল মেটাল। কোথা থেকে? এই 3 থেকে 12 পর্যন্ত ট্রানজিশনাল, মানে এগুলো পরিবর্তনশীল মেটাল। এদেরকে একটা গ্রুপে রাখা হয়নি, এটা হচ্ছে পরিবর্তনশীল ট্রানজিশনাল মেটাল, এদের একটা এতে রাখা হয়েছে। তাহলে একটা গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর, 3, 4, 5, 6, 7, 8টা। ঠিক আছে, সরি এটা নেই 8টা। তাহলে এরপরে দেখো অ্যালকালি মেটাল গ্রুপ, তারপরে অ্যালকালি আর্থ মেটাল গ্রুপ, তারপরে দেখো ট্রানজিশনাল মেটাল। আচ্ছা, তারপরে দেখো বোরন গ্রুপ, তারপরে কার্বন গ্রুপ, নাইট্রোজেন গ্রুপ, অক্সিজেন গ্রুপ, হ্যালোজেন গ্রুপ, আর এটা হচ্ছে কি নোবেল গ্যাসের গ্রুপ। ঠিক আছে, মানে এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীর মডার্ন পিরিয়ডিক টেবিলের একটা ছক। ওকে, আর পর্যায় কোনগুলো? এই অনুভূমিক, মানে অনুভূমিকভাবে যেগুলো রয়েছে। ঠিক আছে, समझी? नहीं समझी? नहीं समझी? এই মেন্ডেলিভ না, তো কতগুলো রো করেছে, কতগুলো কলাম করেছে, সবই তো বলে দিলাম। এবং তিনি যে মৌলগুলিকে, ঠিক আছে, মানে কিসের উপর ভিত্তি করে এটা সাজায় মেন্ডেলিভ মৌলগুলিকে, এবং মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতগুলো টোটাল, মানে যখন মেন্ডেলিভ তার পর্যায় সারণী দিয়েছিলেন কতগুলো মৌল ছিল, লিখে নাও। মেন্ডেলিভ, 63। হ্যাঁ, মেন্ডেলিভ অক্সাইড ও হাইড্রাইড এই দুটি ধর্মের উপর ভিত্তি করে মৌলগুলির বৈশিষ্ট্য দেন। মানে কি, কে কত অক্সাইড ধর্মী, ক্ষার ধর্মী, ঠিক আছে, তার উপর ভিত্তি করে তিনি স্যার কি বলুন, আরেকবার বলুন। মেন্ডেলিভ অক্সাইড ও হাইড্রাইট এই দুটি মৌলের উপর, এই দুটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, বা এই দুটি ধর্মের উপর ভিত্তি করে মৌলগুলির বৈশিষ্ট্য দেন বা বৈশিষ্ট্য উল্লেখ করেন। ঠিক আছে, মেন্ডেলিভের একটা তো ছক করেছিলাম না, এটা মেন্ডেলিভ না, এটা নিউ ল্যাব। মেন্ডেলিভ তো করলাম একটা, নেই এখানে, মেন্ডেলিভ নেই। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছো না? হ্যালো রাজীব, বোঝা যাচ্ছে? সুমন, সাইলি, বোঝা যায়নি না? নীলাঞ্জনা সব গুলিয়ে যাচ্ছে। গুলিয়ে যাচ্ছে।
বেশি জটিলে যাব না, হালকা করে যাই, যেগুলো পরীক্ষায় আসে সেগুলোই করি, সিম্পল ভাবে পড়াই। শোনো, আপনি পর্যায় শ্রেণীর সংখ্যা দিয়ে তো বেশি গুলিয়ে গেল। হ্যাঁ ওই সব সংজ্ঞা টঙ্গা কিছু দেবো না। পিরিয়ডিক টেবিলটা দেখো, এই পিরিয়ডিক টেবিলটা দেখো, এই যে পিরিয়ডিক টেবিলটা দেখছো, এই পিরিয়ডিক টেবিল থেকে প্রশ্ন আসে কি রকম, যে এই পিরিয়ডিক টেবিলের বাম দিকে যে সমস্ত মৌলগুলো থাকে না, এই যে শুরু হচ্ছে, এইটা হচ্ছে বাম দিক, এটা ডান দিক, এই বাম দিকে যে সমস্ত মৌলগুলো থাকে সেগুলোকে বলা হয় কি মেটাল, এবং ডান দিকে মানে অধাতব মানে ধাতব বৈশিষ্ট্য থাকে বাম দিকের যে এলিমেন্ট গুলো থাকে, এবং যত ডান দিকে যাব সেই মৌলগুলো অধাতব বৈশিষ্ট্য মানে অধাতু বৈশিষ্ট্য পাবো। ঠিক আছে, এই ধাতব মৌলগুলিকে যেমন ধরো এই বাম দিকে যে মানে গ্রুপটা রয়েছে, প্রথম গ্রুপটা রয়েছে অ্যালকালি মেটাল গ্রুপ, অ্যালকালি মেটাল গ্রুপ। এই অ্যালকালি মেটাল গ্রুপের প্রথম মৌল কি হাইড্রোজেন, দ্বিতীয় মৌল লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। ওকে, দেখো এই মৌলগুলোর প্রতিটা মৌল মানে এখানে দেখতে পাচ্ছ চিহ্ন দেওয়া আছে সূর্য। ঠিক আছে, এই সূর্যের মধ্যে কি রয়েছে, হাইড্রোজেন রয়েছে। পরীক্ষায় আসে ব্যাটারিতে কি থাকে, লিথিয়াম থাকে। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? আচ্ছা, এই আধুনিক পর্যায় সারণী লোথার মেয়ার দেন অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে। ঠিক আছে, এগুলো পাশে যেগুলো নাম্বারগুলো দেওয়া আছে না, এগুলো সব অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে এই পিরিয়ডিক টেবিলটা দেওয়া হয়। ঠিক আছে, তো এরকম দেখো হাইড্রোজেন, লিথিয়াম, এগুলো অ্যাটমিক নাম্বার কিছু মনে রাখতে হবে 1 থেকে 20 পর্যন্ত। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3। ঠিক আছে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11। দেখো প্রতিটা 2, তারপরে 8 গ্যাপ হচ্ছে, 2, 8, 8, 8 এরকম করে গ্যাপ হবে। ঠিক আছে, এগুলো কেন হয় সেটা মানে ইলেকট্রিক ভ্যালেন্স বা ভ্যালেন্সি ইলেকট্রন করলে এটা হচ্ছে বুঝতে পারবো বা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ভ্যালেন্সি। ঠিক আছে, বুঝতে পারলে না না? আচ্ছা, এবার দেখো আমাদের এখান থেকে কি কি পড়তে হবে। এরকম প্রশ্ন আসবে যে অ্যালকালি আর্থ মেটালে কি কি মৌল রয়েছে। চলো লিখে নাও একটু। দেখো অ্যালকালি মেটাল গ্রুপের মৌলগুলো কি কি? হ্যাঁ, অ্যালকালি মেটাল গ্রুপের মৌলগুলো কি কি লেখো। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সঙ্গে অ্যাটমিক নাম্বার গুলো লিখবে। স্যার কি লিখবো? দেখো অ্যালকালি মেটাল গ্রুপ হেডিং করো। মেন্ডেলিভের নিচেই? হুম, অ্যালকালি মেটাল গ্রুপ হেডিং করো, করে লেখো এই গ্রুপের মৌলগুলি হলো হাইড্রোজেন, ব্র্যাকেটের মধ্যে ওই পাশে এই অ্যাটমিক নাম্বারটা লিখবে 1। 2 নম্বর লেখো লিথিয়াম। স্যার একটু আস্তে আস্তে বলুন, একটু প্রথম থেকে। হ্যাঁ, লেখো অ্যালকালি মেটাল গ্রুপ হেডিং করো, করে 1 নম্বর লেখো হাইড্রোজেন, পাশে লিখবে অ্যাটমিক নাম্বারটাও লিখে নেবে। 2 নম্বর লেখো লিথিয়াম, অ্যাটমিক নাম্বার লিখে নাও 3। কোথায় ইউজ করা হয়? ব্যাটারিতে, ব্যাটারি লিখো ব্যাটারি। নেক্সট লেখো সোডিয়াম, স্যার লিথিয়ামের কথা বললেন? লিথিয়ামের 3।
সোডিয়ামের সোডিয়াম 11, অ্যাটমিক নাম্বার লেখো 11। এই চ্যাপ্টারটা স্যার বাজে চ্যাপ্টার। বাজে চ্যাপ্টার না? সত্যি কথা বলতে আমারও কোনোদিন ঘটে ঢুকে না, কি কঠিন লাগে। আসলে অনেক মানে জিনিস তো, ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটাই কঠিন লাগে, কিচ্ছু বুঝতে পারি না। অ্যাকচুয়ালি অনেক সাবজেক্ট মানে অনেক আমার ভালো বিষয় লাগে থাকে। ফিজিক্স, না ভালো লাগে কেমিস্ট্রি, কোনোটাই ভালো লাগে না। শোনো, আমি তোমাদের একটা কাজ করবো, অল্প অল্প করে পড়াবো, তাহলে মানে একসঙ্গে হলে সব গুলিয়ে যাবে, মানে মাথায় মানে হ্যাঁ হ্যাঁ স্যার, একটু একটু করে, হ্যাঁ বিশেষ করে এই চ্যাপ্টারটা খুব কঠিন লাগে। অল্প অল্প করে দেবো। আমি একসঙ্গে ডিভোনিয়ার দিয়ে দিলাম, এইসব হ্যান ত্যান মেন্ডেলি ফেন্ডেলি, এগুলো দিলে তো পাগল পাগল হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যতটুকু পড়িয়েছি, আচ্ছা এটা দিয়ে দিই, তার উপরেই প্রশ্ন হবে। লিথিয়াম 3, সোডিয়াম, দেখো সোডিয়াম এর অ্যাটমিক নাম্বার 11, কোথায় সল্টে সোডিয়াম থাকে এটাও লিখে নাও, ইউজটাও মানে কোথায় ব্যবহার এটাও লিখে নেবে। নেক্সট পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার 19, অ্যাটমিক নাম্বার 19 কোথায় পাওয়া যায়? ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবলসে এইটা পাওয়া যায়। কোনটা স্যার? পটাশিয়াম, পটাশিয়াম তোমরা সেই কলা খেলে কলাতে বেশি পটাশিয়াম থাকে না, তাই না? কলা, আপেল, মটরশুঁটি। হ্যাঁ স্যার। হ্যাঁ। রুবিডিয়াম, রুবিডিয়াম হচ্ছে এর অ্যাটমিক নাম্বার 37, লেখো রুবিডিয়ামের অ্যাটমিক নাম্বার 37। স্যার পটাশিয়ামটা কত বললেন? হ্যাঁ স্যার, চলে গেল, দেখতে পাচ্ছি না। দাঁড়াও, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার 19। রুবিডিয়াম, রুবিডিয়ামের অ্যাটমিক নাম্বার 37 কোন ক্ষেত্রে ইউজ করা হয়? গ্লোবাল নেভিগেশন সিস্টেমের ক্ষেত্রে এই রুবিডিয়াম ইউজ করা হয়। বাংলায় বলুন। বাংলায় গ্লোবাল নেভিগেশন মানে কি? সাধারণত বেতার সংযোগের ক্ষেত্রে, লেখো বেতার সংযোগের ক্ষেত্রে, নেভিগেশন সিস্টেমের ক্ষেত্রে রুবিডিয়াম ইউজ করা হয়। সিজিয়াম, সিএস 55 অ্যাটমিক নাম্বার, এগুলো লাগবে না, এত অ্যাটমিক নাম্বার লাগবে না, এগুলো শুধু জাস্ট সিজিয়াম লেখো, কোথায় ব্যবহার হয় এটা লিখলে হবে। এই যে ঘড়ি না, আমরা সেই অটোমেটিক যে মানে টাইম সিস্টেম ঘড়ি ব্যবহার করি, ঠিক আছে, সেই ঘড়িতে ইউজ হয় সিজিয়াম। ঠিক আছে, নেক্সট স্যার সিজিয়ামের অ্যাটমিকটা বলে দিন একটু, করতে হবে আর না। রুবিডিয়ামের। আচ্ছা 55 লেখো, 55। এটা লেখো ফ্রান্সিয়াম। এটা কি কাজে? ফ্রান্সিয়াম কি কাজে ব্যবহার করে? লেজার, লেজারের ক্ষেত্রে, লেজার যেমন ধরো এই লেজার ইউজ হয় না, এই লেজারে ফ্রান্সিয়াম দেওয়া হয়, ফ্রান্সিয়াম ইউজ হয় লেজারে। ঠিক আছে, এটা গেল অ্যালকালি মেটাল গ্রুপ। তারপরে যেটা আছে অ্যালকালি আর্থ মেটাল গ্রুপ, এটা দ্বিতীয় গ্রুপ। এই গ্রুপে মানে এইখানে এই 1 নম্বর গ্রুপে কেন এইগুলো সবাইকে রাখা হয়েছে? কারণ এদের বৈশিষ্ট্য সেম, সেই কারণে এই গ্রুপে রাখা হয়েছে। হাইড্রোজেন, লিথিয়াম, দেখো এদের হচ্ছে গ্যাপ দেখবে 2, প্রথমে দেখো 1 আর 3 এর মধ্যে গ্যাপ 2, 3 আর 11 এর মধ্যে গ্যাপ 8, ঠিক আছে, 8 আর 19 এর মধ্যে গ্যাপ 8, অর্থাৎ 2, 8, 8, তারপরে 18, 18 এরকম গ্যাপ থাকে, মানে এদের বৈশিষ্ট্য সব সেম। হাইড্রোজেন মানে এরা সবাই মেটাল, কেবলমাত্র হাইড্রোজেন ছাড়া, এটা গ্যাসিয়াস। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, হ্যাঁ সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সবাই মেটাল। কি মেটাল? অ্যালকালি, ক্ষারীয় মেটাল, সেখানে একই 1 নম্বর গ্রুপে রাখা হয়েছে। কেবলমাত্র হাইড্রোজেন। তাহলে অ্যালকালি মেটাল গ্রুপের প্রথম মৌলের নাম কি? হাইড্রোজেন। হাইড্রোজেন। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3। পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 19। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। 11। আরে বিশাল ব্যাপার।
ফাটিয়ে দিচ্ছে। তো খাতা দেখে দেখে বলছি। আমি তো এখানে ঘুরি দিচ্ছি যাতে না দেখতে পাও। তোমরা খাতায় টুকে নিয়েছে। Yes, sir. কাণ্ড দেখে দিন। চলো নেক্সট দেখো অ্যালকালি মেটাল গ্রুপ, অ্যালকালি আর্থ মেটাল। ঠিক আছে, এই অ্যালকালি আর্থ মেটালে কি কি মেটাল আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, লিখবো লিখবো। স্ট্রোনিয়াম, বেরিয়াম, স্যার আস্তে আস্তে বলেন। রেডিয়াম। এই আরে পিডিএফ স্যার কি লিখবো না লিখবো না, আপনি এত স্পিডে বলে পিডিএফ লিখবো দেখে কি দেখে করে? লিখে নেবে তখন এইবার এখন এইবার লেখাবো। দেখো আমি তো বলে দিলাম, এবার আমরা লেখাবো। দেখো অ্যালকালি আর্থ মেটালে কি কি মেটাল আছে? বেরিয়াম। ঠিক আছে, তাহলে দেখো এটা বেরিয়াম, তার অ্যাটমিক নাম্বার আমাকে জানতে হবে। বেরিয়ামের অ্যাটমিক নাম্বার 4। ঠিক আছে, তারপরে ম্যাগনেসিয়াম, বেরিয়ামের ইউজ করতে হবে না, ম্যাগনেসিয়ামের ইউজ করতে হবে। এই পরীক্ষায় পড়ে ভাই ক্লোরোফিল। ঠিক আছে, ক্লোরোফিলে কি থাকে? অপশন থাকে এফি, ম্যাগনেসিয়াম এমজি, আর অ্যাটমিক নাম্বার 12। অ্যাটমিক নাম্বার 12। আর কোথায় থাকে? ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম। লিখে নাও, পরীক্ষায় পড়ে যে ক্লোরোফিলে কি থাকে? স্যার ম্যাগনেসিয়াম। ওটা কি বেরিলিয়ামটা কিসে থাকে? পান্না, হ্যাঁ হ্যাঁ, এমআরএল লেখা আছে। পান্না। ক্যালসিয়াম, ওটাই মনে থাকবে, পান্না। হ্যাঁ ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20। ঠিক আছে, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20। এই ক্যালসিয়ামের কি থাকে? কোথায় থাকে ক্যালসিয়াম? এই শাঁখ বাজাই আমরা, শাঁখেতে ক্যালসিয়াম থাকে। ঠিক আছে, ক্যালসিয়াম দুধে থাকে। হ্যাঁ দুধে তো থাকে। ঠিক আছে, দুধে থাকে, সব অনেক ক্ষেত্রেই থাকে, শাঁখে থাকে, দুধে থাকে, অনেক ফলে থাকে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার বলুন। হ্যাঁ 20। ওটা মনে হয় শাঁখের ছবি দেওয়া আছে না? হ্যাঁ স্ট্রনসিয়াম, দেখো স্ট্রনসিয়াম এটা মানে কিস ক্ষেত্রে? ফায়ার ওয়ারের ক্ষেত্রে ওয়ারকে ব্যবহার করা হয়, স্পেশালি ওই যে আতশবাজি, বাংলায় বলা হয় আতশবাজি। ঠিক আছে, আতশবাজিতে ইউজ করা হয়। নানা ধরনের লাল, হলুদ, সবুজ বিভিন্ন ধরনের রং হয় না, ফটাস ফটাস করে ওঠে। আপনি কিছুদিন আগে এটা জিজ্ঞেস করছিলেন ক্লাসে, কি? মৌমিতা দিয়ে অ্যান্সার দিয়েছিল যে আতশবাজিতে স্ট্রনসিয়াম থাকে। হ্যাঁ আতশবাজিতে স্ট্রনসিয়াম থাকে, এটা পরীক্ষায় আসে এগুলো। আবার এই কালার হওয়ার জন্য বিভিন্ন দায়ী। ঠিক আছে, লাল কালারের জন্য একটা এলিমেন্ট দায়ী, হলুদ কালারের জন্য একটা এলিমেন্ট দায়ী। ঠিক আছে, যারা ওই বোমা তৈরি করে না, বাজি তৈরি করে, কালী পূজাতে ফাটে না, কালী পূজাতে। ট্রান্সজারের অ্যাটমিকটা ওয়েস্ট বলুন বেঙ্গলে স্যার। সবসময়ই ফাটে, হ্যাঁ কালী পুজোতে ফাটে না, ওয়েস্ট বেঙ্গলে সবসময়ই ফাটে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে সবসময় ফাটে, কিন্তু সেটা অন্য ফাটা, ওটা বোমা ফাটা বলা হয়, পেটো। আরে না না, আমাদের এখানে কালকে বিয়ে বাড়ি হলো, যা বাজি ফাটলো, কালী পুজোকে হার মানিয়ে দেবে। ও আচ্ছা, তো এইরকম মানে বিভিন্ন ক্ষেত্রে এই মানে এই, বিভিন্ন ওই আতশবাজির ক্ষেত্রে এই স্ট্রনসিয়াম ইউজ করা হয়। ঠিক আছে, তারপরে বেরিয়াম, বেরিয়াম স্টমাক। ঠিক আছে, স্টমাক। স্টমাক নয়, এক্স-রে লেখা আছে। আচ্ছা আমি এটা দেখিনি, আমি নিচেটা দেখিনি। এক্স রে ডায়াগনোসিস এর ক্ষেত্রে এই বেরিয়াম ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে ঘড়িতে ব্যবহার করে রেডিয়াম। চলো রেডিয়াম ঘড়িতে অ্যাটমিক নাম্বার করতে হবে না, পাগল হয়ে যাবে। তোমাদের যেটা বলছি সেটা করো, অ্যাটমিক নাম্বার করবে না, জাস্ট ইউজ করো, ব্যবহার করো। এই ওয়াচ ঘড়িতে ব্যবহার করে রেডিয়াম। ঠিক আছে, কোনটার কোনটার অ্যাটমিক নাম্বার করতে হবে সেটা একটু বললে আমি স্টার লিখে দিতাম পাশে। 1 থেকে 20 পর্যন্ত করবে, ব্যাস, আর কিছু করতে হবে না। কিন্তু আপনি তো মাঝে মাঝে ক্লাসে উৎপটাং কোশ্চেন করেন, কোনটা কোনটা 80 85 পর্যন্ত চলে যান, বলতে পারি না কিছু। এক্সেপশনাল, যেমন ধরো গোল্ডের অ্যাটমিক নাম্বার কত? 79। পারদের অ্যাটমিক নাম্বার কত? 80। এগুলো দুই একটা এক্সেপশনাল করতে হবে। ঠিক আছে, যেমন ধরো যেগুলো সেগুলো একটু বলে দেবেন, আমি এটাই হ্যাঁ বলছি। ঠিক আছে,
চলো এবার দেখো, মানে আমাদের এই যে ডিবোনিয়ারের টায়ার্ড মডেল পেলাম। আচ্ছা বলো তো, এবার প্রশ্ন করি, তো মাথায় কি ভুলিয়ে যাবে, আর যাবো না, এই ছকটা আজকে এই পর্যন্ত থাকবে, আর অন্যগুলো আমি একটু ঝালিয়ে নিই, তাহলে মাথায় ঢুকবে। আচ্ছা বলো তো, যে ডিবোনিয়ারের টায়ার্ড মডেলে যে প্রথম টায়ার্ডে কোন কোন মৌল আছে? অনিন্দিতা বলো। ঘুমিয়ে পড়েছো নাকি? হ্যাঁ, তোমাদের ঘুম পাচ্ছে? না স্যার। ভালো করে বলো, শুয়ে আছো? মিথ্যে কথা বলবে না। অনিন্দিতা খুব না ঘুরে স্যার, বেড়াচ্ছে, ঘুমাইনি। চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ও এখন। কে এটা এমন সাবজেক্ট যে ঘুম পেয়ে যাচ্ছে। ঘুম পেয়ে যাচ্ছে? অনিন্দিতার কথা বলছি, বলছি খুব ঘুরে বেড়াচ্ছে। ও এখন কি সুইজারল্যান্ডে? না স্যার, দূর। ও, পশ্চিমবঙ্গে? হুম? যা রোদ স্যার, এখন বেরালে মরে যাব। সেটাই বলছি তো, এখানে রোদের জন্য তুমি হয়তো সুইজারল্যান্ডে ঘুরতে গেছো, ওই কারণে বললাম। সুইজারল্যান্ড তো মানে হ্যাঁ, জলবায়ু। আমার তো টাকার গাছ আছে না। টাকা কোনো ব্যাপার তোমার কাছে? হ্যাঁ, চাকরি পেলে তারপর যাবে। ও অনিন্দিতা, কেন চিন্তা করছো? স্যার আছে তো। শেয়ার আছে। এই আমাদের স্যার এখন তো মাসে 2 লাখ টাকা করে ইনকাম করে। হ্যাঁ 5 লাখ টাকা ইনকাম। আপনি কিন্তু আমাদের মোটেও ট্রিট দিচ্ছেন না, ঠিক আছে? আপনার কিন্তু উচিত আমাদের নিয়ে বেড়াতে যাওয়া, সব খরচ আপনার। তাই না? আচ্ছা শোনো, আমাদের কিন্তু একটা স্যার আপনি কিছুদিন আগে কতগুলো বিদেশের ছবি দেখাচ্ছিলেন, এটা দেখো ওটা দেখো, সুইজারল্যান্ডের পাহাড়ের ছবি দেখাচ্ছিলেন, কি এগুলো দেখি কি লাভ যদি নিয়েই না যাবেন? এটাই তো কথা। তোমার বর ছাড়বে তো? আপনি আপনি গ্রুপের স্যার অভিভাবক, কোনো ঠিক আছে? ব্যাপার আপনি নয়, খরচ ওটা আপনার প্রবলেম হওয়ার কথা করবেন। নয়। বর না ছাড়লেও আমি ঠিক চলে, আপনি নিয়ে তো চলুন। এই শোনো, আমাদের কিন্তু একটা ছিল, যখন বলি তখন কেউ হাত ওঠে না, ঠিক আছে? ওই আমাদের কলকাতা ঘুরতে যাব না এই রোদে, সুইজারল্যান্ড নিয়ে চলুন। সুইজারল্যান্ড চলো, বেরোবে কাল নাকি? সুইজারল্যান্ড যাবে নাকি? হুম, কি অবস্থা? কালকে কালকে যাবেন? মামাবাড়ি মনে হচ্ছে বাসে করে চলে যাবো। ভালো করে পশ্চিমবঙ্গ ঘুরতে পারলাম না, আর তুমি সুইজারল্যান্ড যাবে? ভগবান। হুম। এই আমাদের কিন্তু একটা কথা ছিল। পশ্চিমবঙ্গ লন্ডন হোক, তারপরে ঘুরবো, এখন আপনি নিয়ে চলুন সুইজারল্যান্ড। হুম, সুইজারল্যান্ড যাবে বলছো? ক পয়সা খরচা হয় বলো তো? পার হেড 1 10 লাখ। মান্থের মাইনে ইনভেস্ট করুন, হয়ে যাবে আপনার 1 মান্থের মাইনে, ইনভেস্ট করুন। হ্যাঁ? স্যার আপনার 2 মাসের বেতন হলে হয়ে যাবার যাবে। সময় নিয়ে 2 মাসের যাবার বেতন সময় কত নিয়ে হবে? যাবেন, বাকি সব ছেড়ে দেবেন ওখানে গিয়ে। 2 মাসের বেতন কত হবে তোমরা কি ভাবছো দেখি? আপনি কিছুদিন আগে বললেন যে 100+ হ্যাঁ, নিউ স্টুডেন্ট অ্যাড হয়েছে, আর পুরনো স্টুডেন্ট আছে 100+। এবার হিসাব করুন, প্রত্যেকের 500 টাকা করে হলো মাসে, 400-500 করে। না না, নতুন কোথায় 100 জন? 100 জন নতুন না, নতুন হচ্ছে কত হবে, 60-70 জন হবে, ঠিক আছে? আচ্ছা 70 যদি ধরি, আপনি হিসাব করুন না, হ্যাঁ, শুধু নাক ডাড়ে লাখ ক্রস করে গেছে আপনার। 5 লাখ টাকা বেতন, তোমরা এমন হচ্ছে যেন মুকেশ আম্বানি কাছাকাছি চলে যাচ্ছে। কি অবস্থা? 100+ স্টুডেন্ট হয়ে গেছে স্যার, একবারও খাওয়াইনি আমাদের, চিন্তা করো। এই শোনো, সিরিয়াল শোনো সিরিয়ালে হলে ওইটা নিয়ে একটা ফাংশন দিয়ে দিত। এই শোনো, আমাদের একটা করা হোক। আমাদের কিন্তু প্ল্যানিং ছিল, অনিন্দিতা বলেছিল কিন্তু অনেকদিন আগে, আমাদের একটা সেই হ্যাঁ প্লিজ থাক, আপনার প্ল্যানিং আপনি করুন, দেখবেন হাঁড়ি কড়াই নিয়ে আপনি একাই বসে আসবেন। এই দেখো হানি করা, শোনো ওই ফুড এসআই এর পরীক্ষা ছিল, সেই কারণে খ্যারের দৌড়, ওই চিংড়ি ফটে গিয়ে, হ্যাঁ ওই মাংসের ঝোল ভাত ফিস্ট, ওর থেকে বেশি এগোবে না স্যার। আমি একটা কথা বলি, আমাদের যেরকম পরীক্ষা। শান্তিনিকেতন চলুন স্যার, শান্তিনিকেতন চলুন। শান্তিনিকেতনে যাবে? এই না সত্যি, ইয়ার কি না, আমাদের কিন্তু একটা হবে, ট্রিপস হবে, সবাই মিলে আসবে। কে কে আসবে একটু হাত তুলে দেখি। আর কোথায় আসলে হবে বলো তো? এমন একটা জায়গা চুজ করো যেটা নতুন হবে। দেবাশিস বলছে যাবে, অনিন্দিতা, আচ্ছা রাজীবের নারকেল বাগানে, দীঘায়। নারকেল হোক, লসি রেডি আছে, সবাইকে যেতে হবে কম্পালসারি। কে কে যাবে হাত তুললে হবে না, সবাইকে যেতে হবে। সুনন্দা একাই হাত তুলছে, বাকিরা কেউ হাত তুলছে না, কি ব্যাপার? সুনন্দা এক হাত তুলছে, বাকিরা 2 হাত তুলে হাততালি দিচ্ছে, কি বলেনটা কি? হ্যাঁ, যে যে জানে না সেই হাত তুলবে, যারা জানে তারা মোটেও হাত তুলবে না, ঠিক আছে? শোনো ইয়ার কি না, কিন্তু আমি এবারে একদিন, মানে এই গরমটা কেটে যায়,
না গরম নাই, এখন থেকে প্ল্যানিং করো কোথায় যাওয়া হবে বলো। গরম কেটে গেলে বর্ষা আসবে, কেউ আর যাবে না। আপনার বিয়েতে আপনার প্ল্যানিং করতে করতে নার্গিস বিয়ে হয়ে হানিমুনে চলে যাবে, আপনি থেমে যান। সব আমার উপরে ছেড়ে দিচ্ছ, তোমাদের একটা দায়িত্ব নেই? হ্যাঁ না না, কলকাতা করো না, কলকাতা ভালো ভালো জায়গা। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। দায়িত্বটা ডালিয়াদিকে দিয়ে দেন, সব থেকে ভালো হবে। হ্যাঁ আমি ওইটাই বলছি, ডালিয়া তুমি দায়িত্ব নাও। মানে আমি কি ডালিয়া থেকে, হ্যাঁ আমি বাড়ি বাড়ি থেকে ডেকে আনবো নাকি? ডালিয়া তুমি দায়িত্ব নাও। দাদা সত্যি সিরিয়াস, এবার ইয়ার্কি না, ঠিক আছে? এবার ইয়ার্কি না, এবার সিরিয়াস, ঠিক আছে? ডালিয়া দায়িত্ব নাও, অনিন্দিতা দায়িত্ব নাও, ঠিক আছে? এবারে প্ল্যানিং করো তোমরা কোথায় যাবে, ঠিক আছে? একদম সিরিয়াস, রোদেও মানে এই গরমে। স্যার আমি খোঁড়া মানুষ, আমি বাড়ি থেকে বেরোতেই পারি না। এই দেখ, হ্যাঁ একটা ইয়ে করতে হবে তো। কতদিন ধরে আমাদের প্ল্যানিং চলছে। মৌমিতা কোথায়, কাজে ক্লাসে? আচ্ছা মৌমিতা নেই, মৌমিতা দিকে ডাকেন কেন? ও তো রাজস্থানে বসে আছে, ও তো কিছু বলবেও না আর আসবেও না। না ও কিন্তু এসেছিল, মানে ও আসে বলে প্ল্যান, ও সবসময় থাকবে, ঠিক আছে? ওটা নিয়ে চাপ নেই। তাহলে কি হবে? ধরুন ধরুন কোশ্চেন ধরুন। দেখেন মাঝে আলোচনা হয়ে কি শেষ হয়ে যাবে, কাজের হবে না। প্রতিবারে দেখেছি আলোচনা আধ ঘন্টা ধরে হয়, তারপর সব কিছু চুপচাপ। করার নেই। এই শোনো আমি একটা কথা বলি, 18 তারিখ 18 তারিখ না, একটা ডেট ঠিক করবো, আমি ঠিক করবো। স্যার আমি বলছি আপনি বিয়ে করুন, আপনার বিয়েতে সবাইকে ডাকুন, আমরা সবাই সেজে গুজে পৌঁছে যাবো গিফট টিফট নিয়ে, ঠিক আছে? সত্যি ওটাই ওটাই একটা। স্যার তো খাওয়াতে পারবে না, কেন চিন্তা করছো? আচ্ছা খাওয়াতে হবে না, আমরা নিজেরা নিজেরা খরচা করে বাইরে খেয়ে নেবো, ঠিক আছে? তোমাদেরকে আনবো মানে তোমাদের রাখবো কোথায়, আমি এটাই কিন্তু চিন্তায় আছি, বিশাল চিন্তায় আছি। রাখতেও হবে না, আমরা হোটেল লজ ডায়মন্ড হারবারে ভাড়া করে রয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ না হলে একটা তাঁবু খাটিয়ে দেবেন, তাঁবু খাটিয়ে দেবেন, আমরা ত্রিপল পেতে শুয়ে পড়বো। হ্যাঁ সেটাই, ঠিক আছে দেখছি কি করা যায়। স্যার শুনলে হবে না কিন্তু, ঠিক আছে? এখানে তাহলে বাচ্চা কাচ্চা সহ হিসাব করবেন, এরকম বড় প্যান্ডেল করতে হবে। ভিতরে ভিতরে প্ল্যান করে কবে বিয়ে ফিয়ে করে নেবে, দিয়ে বলবে এই দেখো বিয়ে করে নিয়েছি। আমি তো সেদিন চমকে গেছি, কে একজন পাপা পাপা বলে ডাকছে, মানে হলোটা কি ব্যাপার? না না এটা কাকা বলেছে, তুমি পাপা শুনেছো। স্যার আমাদের এখানে একটা ছেলে আছে, এইচএস পাস করছে 2-3 বছর আগে, ঠিক আছে? আর পড়াশোনা ঠিকঠাক করেনি, তো এবার মানে 5-6 দিন আগে দেখছি একটা বাচ্চা সহ বউকে বিয়ে করে নিয়ে আসছে। মাই গড, বাচ্চা সমেত? হ্যাঁ মেয়েটার একটা ছেলে আছে, হ্যাঁ ছেলে সহ নিয়ে আসছে। তার ছেলেটার বাবা তাকে কি মারছে, মানে বলছে, তুই নিজে খাস কি, তুই আবার একটা বাচ্চা সহ বউ নিয়ে আসছিস। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে অবাক কাণ্ড। ওর বাচ্চা নাকি মানে? না না না, অন্যজনের বাচ্চা, মানে বুঝতে পারছেন তো, বাচ্চা সহ বউ আসছে। ও আচ্ছা বাহ, এবার ছেলেটার থেকে মেয়েটা অনেক বড়, বিশাল বেনিফিট। এইচএস পাস করছে 2 বছর আগে। বাই ওয়ান গেট ওয়ান, নার্গিস হেভি স্লোক দিয়েছে। নার্গিস এখন আজকাল যা গল্প করে ফোনে না, আপডেট হবে। হ্যাঁ সে আমার ছেলে ইঞ্জিনিয়ার, বুঝতে পারছেন তো কি লেভেলের জোক শোনায় ওকে। সেটাই, ঠিক আছে চলো তাহলে গেট ওয়ান বাই ওয়ান, না বাই ওয়ান গেট ওয়ান, আচ্ছা চলো। আমি শুধু ভাবছি স্যার যে কতটা আপডেটেড হচ্ছে ছেলে মেয়েরা, মানে কত আধুনিক মেন্টালিটি, আমরা হাসছি, কত আধুনিক মেন্টালিটি ভাবুন, কোনো কিছু পরোয়া করে না, ওর একটা বাচ্চা আছে। হ্যাঁ কোনো কিছু কুসংস্কার নেই, কোনো কিছু বাচ্চা আছে তো কি আছে, বাচ্চার সঙ্গে রিলেশন একদম 100% লাভ। ভাগ্য ভালো মেয়েকেই বিয়ে করছে, নাহলে তাহলে ওটাও এখন মানে দুর্ভাগ্যজনক বিষয় হয়ে গেছে। বাঁকুড়ায় তো 3-4টে হয়ে গেল, দেখলাম নিউজে, দেখলাম ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে, হ্যাঁ তারপরে ছেলে ছেলের মাথায় আবার সিঁদুরও পরাচ্ছে, কি চলছে? তারপরে কি করবে?
তারপরে কি করবে? সিঁদুর পরার পরে কি হবে? হ্যাঁ? কি অবস্থা দিদি, কৌতূহলের শেষ নেই। কৌতূহল, চল আর কি হবে? আপনাদের বাড়িতে পৌঁছে যান। আবার বলছে তারপরে কি করবে কি না। অনেকটা শুধু ভাবছে কি বলতে চাইছে। এই আবার আমার আপনি রিটার্ন থেকে গেলেন স্যার, ক্লাস আবার ট্যুর থেকে ফিরে হ্যাঁ আবার